এনএফটি পৃথিবীতে এটা মনে রাখবেন, কখনো সস্তায় কিছুই পাওয়া যায় না। আজকে তোমাকে দিচ্ছে, কালকে তোমার কাছ থেকে খাবল বসাবে। মুসলিমদের ভিতরে কিছু মাওলানা এবং হুজুরদের কথা বলছি। হারাম হালালের পার্থক্য করতে গেলে আমাদেরকে ইকোনমিক্স পড়তে হবে। শুদ্ধ কোরআন তেলাওয়াত করলেই একজন বড় আলেম হওয়া যায় না। এনএফটি এটা নিয়ে সারা দেশ জুড়ে তোলপাড় চলছে। এর আগে আমি অনেকবার বলেছিলাম এটি আসলে পঞ্জি স্ক্যাম। অনেকে বলছে এটা সুদ নয়, তবে এটা সুদ না হলেও জুয়া। এখানে মুসলিমদের ভিতরে হালাল হারামের প্রশ্ন উঠছে। অনেক হুজুর বা বুজুর্গ ব্যক্তিগণ বলছে এটা নাকি হালাল। আসলে এসব বিষয়টা বাদই দেওয়া হোক। এনএফটি মেইন যে এনএফটি আছে এর বিশাল একটা বড় সাইড আছে। সেই এনএফটি আর বর্তমানে গ্রাম অঞ্চল বা শহর অঞ্চল জুড়ে সারা বিশ্বে যে এনএফটি চলছে সেটা হলো ট্রেজার এনএফটি। এনএফটি ডাও DAO এটা হলো মেন পয়েন্ট। এনএফটি ডাও হলো আসল এনএফটি, আর ট্রেজার এনএফটি হচ্ছে পঞ্জি স্ক্যাম। প্রথমে আমাদের এটা ভাবা উচিত, এমন কোনো কোম্পানি পৃথিবীতে ছিল না যেটা মান্থলি 30 লাখ টাকা ইনকাম এনে দিতে পারে। আসল এনএফটি আর ট্রেজার এনএফটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আসল যে মেন এনএফটি রয়েছে সেটাতে কোনো লেভেল ওয়াইজ নেই, 1 লেভেল 2 লেভেল 3 লেভেল, কিন্তু ট্রেজার এনএফটিতে রয়েছে 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4th লেভেল, একের পর একটা লেভেল রয়েছে। এখানে বলা হচ্ছে এখানে ব্লক চেইনের মাধ্যমে টাকা ইনকাম করছে। আসলে এটা ফ্রড। ব্লক চেইন একটা ধাপ্পাবাজি, মানে ট্রেজার এনএফটিতে যেটা চলছে, আর ব্লক চেইন সেটা মেন এনএফটিতে রয়েছে, যেখানে টাকা কোনো নির্দিষ্ট পরিমাণে আসবে এমনটা নয়। এনএফটিতে বলা হচ্ছে 10,000 লাগালে 1 মাসের মধ্যে 10,000 পাবে, কিন্তু মেন এনএফটিতে এমন কোনো রুলস নেই। ব্লক চেইনটা এমনভাবে বোঝানো হচ্ছে, আসলে ব্লক চেইন এই জন্য বলা হচ্ছে ব্লক চেইনকে হ্যাক করা যায় না। ব্লক চেইন থাকলে সেখানে সমস্ত তথ্য প্রত্যেকটা ইউজারের কাছে থাকবে। ব্লক চেইনকে হ্যাক করতে গেলে 51% তোমাকে হ্যাক করতে হবে। তার জন্য তোমাকে ক্রিপ্টোকারেন্সি, শেয়ার মার্কেটের মতো জায়গাগুলিকে হ্যাক করতে পারলেই তারপরেই তুমি হ্যাক করতে পারবে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। এমনটা বলা হচ্ছে সাধারণ মানুষদের মধ্যে যারা এনএফটি খুলেছে তারা বলছে নিজে করছে না, আবার অন্য কেউ করতে দিচ্ছে না। পাগল কোথাকার। আসলে এটা একটা ফ্রড। কি বোঝা যাচ্ছে এখন? পৃথিবীতে এমন কোনো কোম্পানি কি ছিল বা আছে 10 টাকা লাগালে 1 মাসের মধ্যে 20 টাকা, 1 কোটি লাগালে 1 মাসের মধ্যে 2 কোটি? এটা কখনোই সম্ভব নয়। তাহলে পৃথিবীতে মিলিয়নার বিলিয়নাররা অন্য কোনো কাজ করতো না। মানুষকে ইউপিএসসি এক্সাম দেওয়ার জন্য বছরকে বছর পড়াশোনা করতে হতো না, সেই এনএফটির ওপরেই বিজনেস শুরু করতো। মানুষ আইআইটিতে যোগ দিত না, মানুষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতো না, ডাটা সায়েন্টিস্ট হতো না, মানুষ এআইয়ের ইঞ্জিনিয়ারিং হতো না, মানুষ এনএফটির ওপরেই বিজনেস তৈরি করত। এটা কি কখনো সম্ভব? 3-4 লেভেল যাদের হয়েছে তারা দিন গেলে লক্ষ টাকা ইনকাম করেছে এমন শোনা গিয়েছে। এটা কখনোই সম্ভব নয়। এটা একটা পঞ্জি স্ক্যাম। আর মেন এনএফটি সেটা হচ্ছে ওই ওয়েবসাইটে যখনই ঢুকবে তার লাস্টে লেখা থাকবে lol.lol লেখা থাকবে, সেটা হলো আসল এনএফটি। আর এই যে ট্রেজার এনএফটি, এটা পুরোপুরি ফ্রড এবং পঞ্জি স্ক্যাম। কখনো এত পরিমাণে কোনো কোম্পানি বা কোনো বিজনেসম্যান সাধারণ জনতাকে প্রফিট দেয় না, দেয়নি এবং দেবে না। অনেকে বলছে টাকা দিচ্ছে, আসলে এই টাকাটা ততদিন পর্যন্ত দেবে যতদিন পর্যন্ত নতুন নতুন ইউজার ঢুকবে। নতুন ইউজারদের টাকা নিয়ে পুরনো ইউজারদেরকে দিচ্ছে। এই টাকাটা এই
ট্রেজার এনএফটি এমন একটি সিস্টেমের মধ্যে রেখে দিয়েছে যেটা মানুষকে এনএফটির ব্যাংকে টাকা রাখতে বাধ্য করছে। টাকা বেশি রাখলে তারপরেই তোমার বেশি পরিমাণে টাকা বাড়বে, আর টাকা তুলে নিলে সেটা টাকা কমতে শুরু করবে। এটা একটা স্ক্যাম। আজকে এনএফটি টাকা উইথড্রল হচ্ছে না, তোলা যাচ্ছে না, কালকে হয়তো আবার খুলে দিতে পারে, কিন্তু পঞ্জি স্ক্যামগুলো হার্ডলি 2 বছর 3 বছর এর বেশি টিকে থাকে না। যতদিন পর্যন্ত নতুন নতুন ইউজার ঢুকবে ততদিন পর্যন্ত এই সিস্টেমগুলো চলবে। তারপরে যখনই নতুন ইউজার ঢোকা বন্ধ হয়ে যাবে তখনই এগুলো ভ্যানিশ হয়ে যাবে। তাই নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। কখনো এই পঞ্জি স্ক্যামগুলোতে পা দেবেন না। আপনি একবার ভেবে দেখুন, কঠোর পরিশ্রম করার পর একটি মানুষ 300, 400, 500 টাকা ইনকাম করছে, আর আপনি কিছু না করেই 1000, 2000, 10,000, লাখ টাকা ইনকাম করছে। এটা নট পসিবল। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। এই পৃথিবীতে এটা মনে রাখবেন, কখনো সস্তায় কিছুই পাওয়া যায় না। যেখানে দেখবেন সস্তায় কিছু পাওয়া যাচ্ছে সেখানেই দেখবেন জালিয়াতি আছে। আজকে তোমাকে দিচ্ছে, কালকে তোমার কাছ থেকে খাবল বসাবে। তাই সচেতন হন এবং সচেতন করুন। আর এই ট্রেজার এনএফটিটা, যেখানে শিক্ষিতর হার খুব কম, মানুষ সচেতন কম, সেখানে এরা খাবল বসিয়েছে। আর আসি মুসলিমদের ভিতরে কিছু মাওলানা এবং হুজুরদের কথা বলছি। হারাম হালালের পার্থক্য করতে গেলে আমাদেরকে ইকোনমিক্স পড়তে হবে। যেই সব মাওলানাদেরকে মানুষ উদাহরণ দিচ্ছে, যারা মাওলানা হয়ে এনএফটি করছে, এটা হালাল, তাদেরকে বলছি মাওলানা হওয়া তো কোনো বিষয় নয়। আগে আমাকে ইকোনমিক্স সম্পর্কে পড়তে হবে। ইকোনমিক্স সম্পর্কে পড়লেই আমি অর্থনীতির ধারণাটা পাবো। আজকে শুধু শুদ্ধ কোরআন তেলাওয়াত করলেই একজন বড় আলেম হওয়া যায় না। আলেম হতে গেলে কোরআন হাদিস যেমন জ্ঞান থাকতে হবে, তেমন অর্থনীতি থেকে শুরু করে সায়েন্টিফিক প্রত্যেকটা বিষয়ে জ্ঞান থাকতে হবে। তারপরেই সে সায়েন্টিফিক বাদ দিলাম, এই জায়গায় ইকোনমিক্স সম্পর্কে তার ধারণা থাকতে হবে। ইন্টারেস্ট, সুদের উপরে তাকে ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে জুয়া কোনটা, সেটার উপরে ধারণা রাখতে হবে। বর্তমান সময়ে এসে, এই টেকনোলজির যুগে এসে শুদ্ধ কোরআন তেলাওয়াত করলেই হুজুর বা মাওলানা বা কারি এগুলো হতে পারে, কিন্তু বড় আলেম হওয়া যায় না। আলেম হতে গেলে, একজন জ্ঞানী হতে গেলে তাকে ইকোনমিক্স পড়তে হবে। অর্থনীতির বিষয় উঠে আসলে এটা জুয়া না জুয়া নয়, সেটা তখনই বলতে পারবে যখন তার ইকোনমিক্স সম্পর্কে ধারণা থাকবে। আজকে ম্যাক্সিমাম মাওলানাদের অর্থনীতি সম্পর্কে কোনো ধারণা নেই। একজন জেনারেল শিক্ষিত, অল্প পরিমাণে ইসলামিক জ্ঞান অর্জন করেছে, জেনারেল শিক্ষিত, সে বলতে পারবে কোনটা সুদ, কোনটা সুদ নয়, কোনটা হারাম, কোনটা হারাম নয়, কোনটা হালাল, কোনটা হালাল নয়, কোনটা জুয়া, কোনটা জুয়া নয়। তাই সবসময় মাওলানাদেরকে দেখা বন্ধ করুন, কোরআন এবং সুন্নাহকে দেখুন এবং ইসলামিক স্টাডি করুন, ইসলামিক ইকোনমিক্স স্টাডি করুন। তারপরেই এই সম্পর্কে লেকচার দিতে আসবেন, তার আগে নয়।